জয় ভীম বন্ধুরা, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করব। আমাদের আজকের আলোচনা মহাপ্রলয়ের মিশন, মনু থেকে মোদি। আপনারা মনুর কথা শুনেছেন, আজকেই সেই মনুর স্বরূপ আমরা প্রকাশ করব এবং বর্তমান কালে মোদির মধ্যে এই যে মনু যে সমস্ত কার্যকলাপগুলো আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে একটি তুলনামূলক আলোচনা করব আজকের আলোচনায়। মহাপ্রলয়ের মিশন অর্থাৎ এই জীব জগৎকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার একটি মিশন পরিকল্পিত হয় প্রত্যেকটা কল্পে, প্রত্যেকটা মন্বন্তরে। মন্বন্তর শব্দটাকে ব্রাহ্মণবাদীরা মনু যুক্ত অন্তর, অর্থাৎ একটা মনুর কাল শেষ হচ্ছে আর একটা মনুর কাল আবির্ভূত হচ্ছে, এইভাবে ব্যাখ্যা করেছেন। এবং এই একটি মনু থেকে আরেকটি মনুর কাল শুরু হওয়ার যে সময়, সেইটাকে বলা হচ্ছে মন্বন্তর। চারিদিকে অমঙ্গলের চিহ্ন, প্রতিনিয়ত অশুভ সংকট বয়ে আনবে, অনাবৃষ্টির কারণে শস্যহানি ঘটবে, মানুষ অখাদ্য কুখাদ্য খেতে বাধ্য হবে, চারিদিকে মড়ক দেখা যাবে, রাস্তাঘাটে পড়ে থাকবে মৃত পশুর দেহ, দুর্গন্ধ ভরে যাবে সমস্ত বাতাস, শিয়াল শকুন কুড়ে কুড়ে ছিঁড়ে খুঁড়ে খাবে মৃত মানুষের দেহ। সূর্যের আলো আগুন ঝরাতে থাকবে, দাবাগ্নি গ্রাস করবে সমস্ত বনভূমি, আগ্নেয়গিরির মুখ খুলে যাবে, ভূমিকম্পতে ভেঙে পড়বে সমস্ত ইমারত, শিবের তৃতীয় নয়ন থেকে অনল বর্ষিত হয়ে মহিকে দগ্ধ করতে থাকবে, সেই আগুনের ধোঁয়াতে প্রলয় মেঘের প্রাদুর্ভাব ঘটবে, প্রলয় বর্ষণে সমস্ত পৃথিবীকে প্লাবিত করে দেবে, পঞ্চভূত একাকার হয়ে যাবে, আর সুমেরু পাহাড়ের সমান সমুদ্রের ঢেউ ছুটে আসবে। এই মহাপ্রলয়ের তাণ্ডবে সমস্ত দুষ্কৃতীদের সলিল সমাধি হবে। মৎস্য পুরাণে মহাপ্রলয়ের এই বর্ণনা করে মৎস্যরূপী বিষ্ণু মনুকে বলছেন, মনু, তুমি আমার প্রেরিত ওই নৌকায় সব প্রাণী, সমস্ত খাদ্যশস্য, সমস্ত বীজ, সকল বনৌষধি এবং 7 জন ঋষিকে নিয়ে আমাকে স্মরণ করবে। আমি মহাশৃঙ্গ শল্কি রূপ ধারণ করে অনন্ত নামক সাপকে তোমার কাছে প্রেরণ করব। তুমি সেই সাপের লেজ তোমার নৌকার সাথে আর তার মাথা ওই শৃঙ্গের সাথে বেঁধে দেবে। আমি তোমাকে এই মহাপ্রলয় থেকে রক্ষা করব, বিগত মন্বন্তর শেষ হবে আর তুমি হবে আমাদের মনু। এই হচ্ছে মৎস্য পুরাণের ভয়ঙ্কর প্রলয়ের বার্তা। আপনারা খেয়াল করে দেখুন, এই শর্তের মধ্যে মনুকে রাখা হয়েছে, অর্থাৎ মনু একজন নয়, মনু এই ব্রাহ্মণদের দ্বারা নির্বাচিত কোন রাজা। সেই রাজাকে একটি মন্বন্তর কাল পর্যন্ত তাকে দায়িত্ব দেওয়া হবে। খেয়াল রাখবেন যে এই প্রহেলিকার মধ্যেই কিন্তু ব্রাহ্মণ্যবাদ টিকে আছে। অনেকে বলছে মাইথোলজির কথা নিয়ে এখন যেটা বর্ণনা করছেন সেটা কি আর আছে? এখন তো রাজনৈতিক সময়, মানুষ অনেক বেশি শিক্ষিত হয়েছে, এই সব কি আর মেনে চলে? আমি সেই সব বন্ধুদের জানাই যে যদি আপনারা এই ধরনের চিন্তার ভাবনার মধ্যে আটকে থাকেন, তাহলে আপনারা ব্রাহ্মণ্যবাদকে চিনতে পারছেন না, ধরতে পারছেন না যে ব্রাহ্মণ্যবাদ কিভাবে পরিকল্পিত পথে
রাজনৈতিক সত্তা হাসিল করার জন্য উঠে এসেছে। এই মাইথোলজিক্যাল যে থটস গুলো, সেই থটস গুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করে দেখতে পাচ্ছি না এবং তাদের রণকৌশলটাকে বোঝার চেষ্টা করছি না জন্যেই আজকে কংগ্রেস সহ সমস্ত ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো ব্রাহ্মণ্যবাদের কাছে পরাজিত হয়েছে। আর ব্রাহ্মণ্যবাদ এরকম অবস্থায় করাল আকার ধারণ করে এখন মন্বন্তরের দিকে ছুটে আসছে, মহাপ্রলয়ের একটা নাচন নাচতে শুরু করেছে। ধর্মের অছিলায় প্রহেলিকার মধ্যে ঠেলে দিয়ে ঠিকভাবে ক্ষমতার দখল নিয়ে নিয়েছে। এগুলোকে অবজ্ঞা করলে এবং মাইথোলজিক্যাল থটস গুলোকে যদি আমরা রাজনৈতিক টুল হিসাবে না দেখি তাহলে আমাদের ভীষণ ভীষণ রকমের ভুল হয়ে যাবে। তাই ব্রাহ্মণ্যবাদকে প্রতিরোধ করার জন্য আগে তাদের বিশেষ করে পুরাণগুলোকে পড়ুন। পুরাণগুলোর মধ্যেই ব্রাহ্মণ্যবাদের রণকৌশল রয়েছে এবং সেই রণকৌশল ধরেই কিন্তু আজকে তারা রাম মন্দির স্থাপন করে জয় শ্রীরাম স্লোগান দিয়ে সমস্ত রাজনৈতিক শক্তিকে পর্যুদস্ত করে দিয়ে ভারতবর্ষের দখল নিয়েছে। মনু থেকে এই মোদি পর্যন্ত কিভাবে এই রাজ ক্ষমতাটাকে ধরে রেখেছে, কিভাবে তারা খাইবার বোলান গিরিপথের মধ্যে দিয়ে অল্প সংখ্যক মানুষ এই ভারতবর্ষে প্রবেশ করার পথে বৃহত্তর ভারতবর্ষের সমস্ত মানুষকে গোলামে পরিণত করেছে, কোন চিন্তা দিয়ে, কোন শক্তি দিয়ে, সেটাকে যদি অনুধাবন না করতে পারি তাহলে আমরা চিরকালই ব্রাহ্মণ্যবাদীদের পদধূলি চাটতে শুরু করব। আমরা বুঝতে পারবো না যে ক্ষুদ্র হয়ে সে সমস্ত কিছুকে কুক্ষিগত করে কি করে। সমস্ত মানুষ বলি রাজার সুশাসনে মোহিত হয়ে আছে, আর ছোট্ট একটা বামুন সেই বলি রাজার কাছে গিয়ে সে দান চাইছে, ছোট্ট দান। কিরকম দান? বলি রাজা সমস্ত কিছু বিতরণ করে দেয়। অসুরদের এটাই নীতি যে 1 বছর কালীন যত রকমের খাজনা আদায় করা হবে রাজস্ব উজাড় করে আবার জনগণকে সেটা ফিরিয়ে দিতে হবে। অনেক জায়গায় লেখা আছে দান করতে করতে একেবারে নিজের সমস্ত গাত্র বস্ত্র পর্যন্ত দান করে দিয়ে একেবারে কপটদক শূন্য হয়ে রাজা ঘরে ফিরছেন। অর্থাৎ এই যে দান, সেই দান অসুরদের একটা বড় অর্থনৈতিক বিকাশের একটা জায়গা ছিল। সেই ছিদ্র পথে ছোট্ট বামুন সে বলি রাজাকে বধের পরিকল্পনা করলো। কিভাবে? মাত্র 3টি পা জমি চাইলো এই বামুন। বলি রাজা হাসতে হাসতে বলল, তুমি একে তো খদ্বকায়, তোমার পা তত দিক ছোট, তুমি মাত্র 3 পা জমি চাইছো। তারপরে আপনারা সবাই জানেন কিভাবে বলি রাজকে পরাজিত করে তাকে তার্কিক ভাবে যৌক্তিক ভাবে তাকে হারিয়ে দিয়ে বলিরাজকে হত্যা করে এই বিষ্ণু রূপে বামন। সুতরাং ব্রাহ্মণদের সংখ্যা ভারতবর্ষে 3.5%। দেখেই মনে হয় এই কটা ব্রাহ্মণকে, মানে আমরা তো সংখ্যা বলে বলি, তো আমরা সেই সংখ্যার বল দিয়ে ব্রাহ্মণকে পরাজিত করতে পারবো এই ধারণা সবার। কিন্তু যেটা করেছে তারা অদ্ভুত কিছু কৌশল তৈরি করে আমাদের বৃহত্তর মানুষের মগজটাকে আগে গোলামে পরিণত করেছে। অর্থাৎ এই গোলামে পরিণত করতে গিয়ে ব্রাহ্মণ নানা ধরনের
কূট কৌশল নিয়েছে, দেবতা তৈরি করে দিয়েছে, দেবতাদের সর্বশক্তিমান তৈরি করে দিয়েছে, দেবতাদের সম্পর্কে এমন এমন ভাব চালু করেছে যে দেবতারা আপনি যা চিন্তা করেন বাড়ি বসে তাও শুনতে পায়, তাও বুঝতে পায়। যাদের মধ্যে দৈব বিশ্বাস আছে, ব্রাহ্মণে ভক্তি আছে, তারা অন্তর থেকে দুর্বল হয়ে পড়ে এই কারণে যে আমি এই চিন্তা করছি, সেই চিন্তা তো সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ, তিনি তো জেনে ফেলছেন। সুতরাং ব্রাহ্মণের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত করা যাবে না। এই যে ছোট্ট ছোট্ট টুল দিয়ে ভারতবর্ষের আপামর জনসাধারণকে ব্রাহ্মণ্যবাদ গোলামে পরিণত করে রেখেছে, সেই জায়গায় মনু হচ্ছে এমন একটি মানুষ যাকে তৈরি করা হয়, মনুকে তৈরি করা হয় একটি কল্প থেকে আরেকটি কল্পের জন্যে। আমাদের মোদিকে কেন আমরা মনুর সেই ক্ষুদ্র সংস্করণ বলছি সেটা নিয়ে আমি আসব। আগে আপনাদের একটা ধারণা থাকা দরকার যে এই মনুকে ব্রাহ্মণ্যবাদের প্রত্যেকটা শাস্ত্রই স্বীকার করেছে যে মনু হচ্ছে ব্রাহ্মণদের আদি পুরুষ। ঐতরীয় ব্রাহ্মণ বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ মনুকে আবার ব্রহ্মার সন্তান হিসাবে বর্ণনা করেছে। ব্রহ্মার সন্তান কিরকম? ব্রহ্মার কন্যা সরস্বতী, সরস্বতীকে নির্মাণ করার পরে ব্রহ্মা এমন কামাতুর হয়ে পড়ল যে নিজের কন্যার সাথে যৌন সম্পর্ক স্থাপন করলো এবং সেই অবৈধ যৌন সম্পর্কের ফলে মনুর জন্ম হলো। এই মনু প্রথম মনু, এবং এই মনুকে দায়িত্ব দেওয়া হলো ব্রহ্মার যত জ্ঞান আছে সেই জ্ঞানগুলোকে নিয়ে তিনি একটি শাস্ত্রের মতো, অর্থাৎ যে ব্রাহ্মণিকাল পিনাল কোড বা শাসন যন্ত্র, ব্রাহ্মণিকাল সংবিধান, সেই সংবিধান রচনা করবেন এবং সেই সংবিধান অনুযায়ী এই দেশকে শাসন করবেন। এই যে ব্রাহ্মণিকাল পিনাল কোড নিয়ে রাজ্য শাসন করার দায়িত্ব দেওয়া হবে মনুকে। অর্থাৎ প্রথম মনু থেকে যখন এই মৎস্য পুরাণের মনুকে আমরা পেলাম, তখন তাকে বলা হয়েছে যে ইনি হচ্ছেন সপ্তম মনু। অর্থাৎ সপ্তম মন্বন্তর কালে এই মনু এসেছিলেন, এর নাম বিবস্বত মনু। অর্থাৎ এই মনুকে বলা হচ্ছে তিনি বিবস্বত। আমরা বাবা সাহেবের লেখাতে এই সমস্ত বিষয়গুলো পেয়েছি এবং সেখানে দেখতে পেয়েছি যে মনুকে নিয়ে যে একটা প্রহেলিকা তৈরি করেছে ব্রাহ্মণরা, সেগুলো বাবা সাহেব একেবারে ধরে 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 সেগুলোকে, সেই প্রহেলিকাকে চুরমার করে দিয়েছেন। বাবা সাহেব দেখেছেন যে রামায়ণে মনুকে আবার নারী হিসেবে দেখানো হয়েছে। তিনি দক্ষ রাজার কন্যা এবং এই দক্ষ রাজার কন্যাকে কাশ্যপ, এই আপনারা বলেন কাশ্যপের সাথে বিয়ে দেওয়া হয় এবং এইরকম 14 জন মনুর পরিকল্পনা রয়েছে। আর এখন চলছে সপ্তম মনুর মন্বন্তর কাল। অর্থাৎ এই সপ্তম মনুর মন্বন্তর কাল শেষ হতে চলেছে, যার জন্যে এই প্রলয় বার্তা নিয়ে চলে এসেছে করোনা। চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন মৃত মানুষের লাশ, মৃত জীবের লাশ, গঙ্গায় ভেসে বেড়াচ্ছে মৃত মানুষ, যমুনাতে ভেসে বেড়াচ্ছে মৃতদেহ, কাক শৃগাল তাকে কুড়ে কুড়ে ঠুকরে ঠুকরে খাচ্ছে। পুরাণে এরকম
14 জন মনুর কথা বলা হয়েছে, অর্থাৎ আপনারা খেয়াল করে দেখুন যে সপ্তম মনু পর্যন্ত যে পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনা অনুসারে এই মোদি এখন ভারতবর্ষের রাজা নির্বাচিত হয়েছেন, এখন প্রধানমন্ত্রী বলা হয়। আর এই মোদিকে যারা পেছন থেকে নির্বাচিত করেছেন তারা কিন্তু জনসমক্ষে আসেন না, অর্থাৎ সেই 6টি ব্রাহ্মণ সংগঠন যারা মনুকে একটি কাল থেকে আর একটা কালে নিয়ে আসতে চাইছে, তারা সামনে না এসে বিজেপি নামক একটি রাজনৈতিক দলের মধ্যে দিয়ে ভারতবর্ষের ক্ষমতা দখল করেছেন এবং এই যে মোদিকে তাদের সামনে রেখেছেন, আর মোদিকে দিয়ে তারা রাজ্য শাসন করছে। এরকম প্রথম মনু স্বয়ম্ভু মনু, দ্বিতীয় মনু শরচিস, তৃতীয় উত্তম, চতুর্থ তাপস, পঞ্চম রৈবত, ষষ্ঠ হলো চাক্ষুষ, আর সপ্তম হলো এই বিবস্বত, যে কালে আমরা এখন এসেছি। এবং এই কাল পরিবর্তন হওয়ার যে সংকেত তারা পেয়েছে, সেই জন্যে মোহন ভগবত এই চারিদিকে করোনার এই পরিস্থিতি দেখে, চারিদিকে মৃত মানুষের কোলাহল শুনে, ক্রন্দন শুনে, গঙ্গাতে লাশ প্রবাহিত হতে দেখে, যমুনাতে লাশ প্রবাহিত দেখে কচ্ছপ যেমন আস্তে আস্তে তার সুর বাইরে আনে মৃতদেহ ভক্ষণ করার জন্য, ঠিক সেইভাবে মোহন ভগত বাইরে এসে আগের দিন ভাষণ দিয়েছে এবং সেই ভাষণকালে মোহন ভগবত চার্চিলের মন্বন্তরকে স্মরণ করেছে এবং চার্চিলের নীতিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। ঐতিহাসিক কালে যখন যখন ব্রাহ্মণরা রাজ ক্ষমতায় এসেছে, তখন কিভাবে এই মন্বন্তরকে এগিয়ে আনার জন্য তারা কাজ শুরু করেছে। পুষ্যমিত্র শুঙ্গের সময় আপনারা খেয়াল করুন, যখনই পুষ্যমিত্র শুঙ্গ এসেছে, ভারতবর্ষের যে কল্যাণকারী মঙ্গলময় যে রাষ্ট্রীয় বিধান, অশোকের নীতি, সেই নীতিকে চুরমার করে দিয়ে মনুর শাসন জারি করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তার প্রমাণ হচ্ছে সম্মুখ একলব্য। মানুষের হাত থেকে যে স্থাবর অস্থাবর জল, জঙ্গল, জমির যে অধিকার, সেই অধিকারগুলো কেড়ে নিয়েছে। লুট সন্ত্রাস চালিয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। নারীর সম্ভ্রম নষ্ট করা হয়েছে। স্বয়ং রামের যে মর্যাদা পুরুষ বলা হয়, সেই রামের সময় সীতাকে দ্বিতীয়বার বনবাসে পাঠানো হয়, সীতাকে জ্যান্ত জ্বালিয়ে দেবার ব্যবস্থা করে, সীতাকে কবর দেওয়া হয়, জ্যান্ত কবর। প্রকাশ্য সভায় ডেকে এনে রাম সীতাকে ভর্ৎসনা করে বলে, তুমি কুকুরের উচ্ছিষ্ট, আমি মর্যাদা পুরুষ, আমি তোমাকে উদ্ধার করার জন্যে রাবণকে হত্যা করিনি, আমার বংশের পদমর্যাদা অর্থাৎ ব্রাহ্মণ্যবাদ, সেই ব্রাহ্মণ্যবাদকে রক্ষা করার জন্যে রাম সীতাকে পর্যন্ত ভর্ৎসনা করে বলছে, তুমি কুকুরের উচ্ছিষ্ট, তোমাকে আমি গ্রহণ করতে পারবো না, তুমি লক্ষণের সঙ্গে চলে যেতে পারো, ভরত শত্রুঘ্নের সঙ্গে চলে যেতে পারো, যে কোনো যুবকের সঙ্গে চলে যেতে পারো, কিছুতেই আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। অর্থাৎ ব্রাহ্মণ্যবাদ যখন যখন এসেছে, নারীর সম্ভ্রম নষ্ট হয়েছে, নারীদের উপর বলাৎকার। যেভাবে আপনারা দেখুন, কদিন আগে ভূমি পুজো হয়েছে উত্তরপ্রদেশে, আর সেখানে নারীদের উপরে কি ধরনের অত্যাচার করা হচ্ছে, নারীদের সম্ভ্রম নষ্ট করা হচ্ছে। এই হচ্ছে ব্রাহ্মণ্যবাদের সংকেত।
এই হচ্ছে রাম রাজ্য। আমরা দেখেছি যেভাবে একলব্যকে শেষ করা হয়েছিল, ঠিক সেইভাবে আদিবাসী মূল নিবাসীদের উপর চরম অত্যাচার নামিয়ে এনেছে ব্রাহ্মণ্যবাদী শক্তি। কৃত্রিম ভাবে খাদ্য সংকট তৈরি করেছে। নৈরাজ্যের কারণে রাজার প্রতি অসন্তোষ ঘনীভূত হয়ে উঠেছে। প্রত্যেকটা কালে আপনারা হিসেব করে দেখুন, প্রত্যেকটা কালে রাজার প্রতি অসন্তোষ। আপনারা ভাবতে পারেন, আজকে যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষকে, দেখবেন লিখবে মোদি, নরেন্দ্র মোদি। গুগল এই জায়গায় চলে এসেছে। বিশ্বে নরেন্দ্র মোদির নামে যে পরিচিত, তাকে বলা হচ্ছে চিটিংবাজ। তো এই যে রাজার প্রতি অসন্তোষ থেকে তার সম্মান হানি ঘটবে, এটা আমরা দেখতে পেয়েছি। আর ঘোর অনাচারের ফলে রাজ্য ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আমাদের কথা আছে, রাজার দোষে রাজ্য নষ্ট হয়। 1943 সালের বাংলার যে গ্রেট ফ্যামিন হয়েছিল, মন্বন্তর হয়েছিল, তার হুবহু মিল পাওয়া যাচ্ছে এই মোদির রাজত্বকালে। আমি 1943 সালের এই বাংলার মন্বন্তর নিয়ে একদিন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আপনাদের সামনে। দেখতে পারবেন কি বিভৎস ভাবে চার্চিল তার গোপন যে যুদ্ধ, সেই যুদ্ধ কৌশল নিয়ে বাঙালিকে সর্বনাশ করার জন্য চার্চিল নীতি নিয়েছিল। আজকে বাঙালি এবং ভারতবাসীকে সর্বনাশ করার জন্য মোদি এবং মোহন ভাগবত এই সিদ্ধান্ত নিয়েছে। সেটাকে আপনারা মিলিয়ে দেখুন কিভাবে এই মোদি যে মনু সর্বনাশ করেছিল, সেই সর্বনাশের সাথে মোদির সর্বনাশের কি দারুণ মিল রয়েছে। মনু তখনকার যে অর্থনীতি, সেই অর্থনীতি ছিল কৃষি ভিত্তিক অর্থনীতি। সেই কৃষি ক্ষেত্রগুলোকে বৃত্রাসুরকে দিয়ে, বাঁধগুলোকে কেটে দিয়ে, সমুদ্রের জল ঢুকিয়ে সমস্ত কৃষি ক্ষেত্রগুলোকে ধ্বংস করে দিল মনু। মোদি যেটা করলেন, ডিমনিটাইজেশনের ফলে এই অর্থনৈতিক যে ভিতটা, সেই ভিতটাকে ধ্বংস করে দিলেন। মনু যেভাবে নিজে কাণ্ডারি হয়ে বিষ্ণুর প্রেরিত নৌকা নিয়ে 7 জন ঋষিকে নৌকায় চাপিয়ে নিরাপদে পৌঁছে গেলেন সুমের পাহাড়ের ওখানে, ঠিক সেইভাবে মোদি নিজেকে দারোয়ান ঘোষণা করে দিয়ে ভারতবর্ষের যতগুলো চোর আছে, মেহুল চোকসি, নীরব মোদি, বিজয় মালিয়া, আদানি ইত্যাদি ইত্যাদি যত চোরগুলো আছে, সেই চোরদের নাকের ডগা দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়ে ভারতবর্ষের অর্থনীতিকে দুর্মুষ করে দিলেন, যাতে ভারতবর্ষ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়। মোদি আর একটা যে ষড়যন্ত্র করলো, অর্থনীতি লুট করার পরে সে দেখলো অনেক শিল্পপতি আছে যাদের কাছে প্রচুর অর্থ আছে। হঠাৎ তার মনে হলো পিএম কেয়ার্স করতে হবে। পিএম কেয়ার্স করার পরে মোদি নিজেই ঘোষণা করলেন, আপনারা পিএম কেয়ার্স এর মধ্যে দুহাত ভরে আমাদের দান করুন, যেন আমি এই যে করোনা কালে এই সমস্ত দানের পয়সা দিয়ে মানুষকে রক্ষা করতে পারি। সব থেকে বুর্বক যেগুলো, সেগুলো মোদির কথা শুনে পিএম কেয়ার্সে টাকা ঢোকাতে শুরু করলেন। খেয়াল করে দেখলেন না যে পিএম কেয়ার্স এর টাকা কোনোভাবে অডিট করা যায় না, কোনোভাবে সেটা আরটিআই করে জানা যায় না যে পিএম কেয়ার্স এর টাকায় আসলে হচ্ছেটা কি, কোথায় যাচ্ছে এই টাকা, আসলে জনস্বার্থে সেই টাকা খরচা হচ্ছে কিনা
তার জন্য ক্যাগও রিপোর্ট চাইতে পারবে না। এই নিয়ে প্রথম দিন থেকেই পিএম কেয়ারস এর যে বাইলস রয়েছে সেইটাকে দেখার পরে প্রথম দিন থেকেই আমি সতর্ক করেছিলাম যে মোদি পিএম কেয়ারস এর মধ্যে দিয়ে ভারতবর্ষের সমস্ত টাকা পয়সা নিজে চুরি করার জন্য পরিকল্পনা করেছে। সেখানে তিনজন দায়িত্বে আছে, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী আর একজন অর্থমন্ত্রী। বুঝুন অবস্থা, এই তিন চোর মিলে ভারতবর্ষের বাকি যে টাকাটা সেই টাকাটাকে পুরো পিএম কেয়ারস এর মধ্যে ঢুকিয়ে দিলেন। কোনো হিসেব চলবে না, কোনো হিসেব দেওয়া হবে না। এরপরে ভারতবর্ষের কৃষি, সারা পৃথিবীর বিস্ময়কর কৃষি ভারতবর্ষের, এত জৈব বৈচিত্র্য রয়েছে ভারতবর্ষের কৃষিতে। সেই কৃষি যদি জনসাধারণের যে পারম্পরিক কৃষি বিজ্ঞান রয়েছে, সেই পারম্পরিক কৃষি বিজ্ঞান যদি জনগণের হাতে থাকে, তাহলে জনগণ কিছুতেই ব্রাহ্মণ্যবাদীদের দাসত্ব স্বীকার করবে না। এটুকুন বোঝার পরে তিনটি ভয়ঙ্কর কৃষি আইন নিয়ে এসে এই সমস্ত কৃষিজাত পণ্যকে বিদেশের বানিয়াদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করলেন। পাশাপাশি ভারতবর্ষের জৈব বৈচিত্র্যের মধ্যে যে দারুণ কৃষি সম্পদগুলো রয়েছে, তাদের যে বীজ রয়েছে, সেই বীজ ভান্ডারকে ধ্বংস করে দিয়ে জিএম ক্রপস অর্থাৎ জেনেটিক মডিফাইড ক্রপস গুলো এসে চাষ করার জন্য একটা চুক্তি চাষের ব্যবস্থা করলেন। অর্থাৎ ভারতবর্ষের যে পারম্পরিক কৃষি ভান্ডার, যে বীজ ভান্ডার, সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য মোদি চক্রান্ত করলেন। এখনো এই বীজ ভান্ডার রক্ষা করার জন্য আমাদের কৃষকেরা এখনো বিক্ষোভ করে যাচ্ছে। সুতরাং এই ভারতবর্ষকে রক্ষা করতে গেলে আমাদের প্রথমে এই বীজ ভান্ডারকে রক্ষা করতে হবে এবং একেবারে সমস্ত কিছু দিয়ে কৃষকের পাশে দাঁড়িয়ে সংগ্রাম করতে হবে। ভারতবর্ষের কৃষকরা যখন ফসল ফলাবে, তখন এই ফোঁড়েগুলো বাজার থেকে ওই যে সবজি ক্রয় করবে 4 টাকা দিয়ে, বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা স্টোরেজ করবে, আর যখন চুক্তি চাষের মধ্যে বাধ্য করা হবে কৃষকদের, তখন তারা তাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে দিয়ে 4 টাকার জিনিস 250-300 টাকায় বিক্রি করবে। এই হচ্ছে মোদির চক্রান্ত। আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে এই আলোচনা থেকে যে কি ভয়ঙ্কর রকমের চক্রান্ত শুরু হয়েছে ভারতবর্ষের মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, এবং একেবারে কৃত্রিম ভাবে খাদ্য সংকট তৈরি করে কৃত্রিম ভাবে করোনার মতো একটি অতি নিরীহ, আমি কেন বলছি অতি নিরীহ, আমি প্রথম থেকেই বলে আসছি, করোনা একটি অতি নিরীহ মাইক্রোবায়োলজিক্যাল এলিমেন্ট। সে হেঁটে হেঁটে আপনার বাড়িতে আসে না, সে হাওয়ায় প্রবাহিত হতে পারে না, সে মাত্র যে ড্রপলেটস আছে সেই ড্রপলেটস এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এরা ভালো করে দেখেছে যে ড্রপলেটস এর মধ্যে দিয়ে এই করোনা আসে, ফলে করোনাকে যত সংক্রমিত করতে পারবে তত ভারতবর্ষের মানুষ দুর্বল হয়ে যাবে। আর ওদের যে ভৌ মিডিয়া গুলো আছে, তাকে দিয়ে করোনা সম্পর্কে এমন একটা প্যানিক তৈরি করতে হবে যাতে সেই প্যানিকের ফলে সাপে কামড়ানোর আগে যেমন মানুষ ভয়ে মারা যায়, ঠিক সেইভাবেই করোনা আক্রান্ত হচ্ছি এই কথা শুনে মানুষ অর্ধেক মারা যাবে, এই প্যানিক সৃষ্টি করেছে। অথচ আমরা বলেছিলাম প্রথম দিকে, যখন চায়না হু কমিশন
এই করোনা সম্পর্কে জানায় তখন আমরা বলেছিলাম যে বাইরে থেকে বিমানে করে যারা ভারতবর্ষে আসবে তাদের যেন বিমান বন্দরেই কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়, তাহলে এই ভারতবর্ষে করোনা ছড়াতে পারবে না। এই ব্যবস্থাটাকে দেখার পরে মোদি বুঝতে পারলেন যে সারা বিশ্ব জুড়ে করোনা যেমন সংক্রমিত হচ্ছে, এটা একটা পথ। কারণ এর আগে সিএএ এনে মানুষকে 40% মানুষকে ভারতবর্ষের বেনাগরিক করে দেওয়ার চক্রান্ত যেটা শুরু করেছিল মোদি, সেটা ভয়ঙ্কর ভাবে প্রতিরোধ করেছিল আমার ভারতের মানুষ। মোদি বুঝতে পেরেছিলেন যে সিএএ এই মুহূর্তে যদি করি তাহলে আমাদের পরাজয় ঘটবে। হাঁটতে শুরু করেছিল মোদিরা, ঠিক সেই সময় করোনাকে তারা ডেকে নিয়ে আসলো ভারতবর্ষে। আমাদের যে শ্রমজীবী মানুষ, শ্রমিকরা, তাদের মধ্যে করোনাকে সংক্রমিত করেছে। আমাদের যে এনআরআইরা, তাদের মধ্যে করোনাকে সংক্রমিত করেছে। আমাদের যে সেনাবাহিনী, সেই সমস্ত সেনাবাহিনীর লোকেদের মধ্যে করোনা সংক্রমিত করে তাদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বাংলায় ধরা পড়েছে উত্তরপ্রদেশ থেকে করোনা আক্রান্ত যারা কেন্দ্রীয় বাহিনী, তারা এসে এখানে করোনা সংক্রমিত করেছে। অর্থাৎ করোনাটাকে একটি মানুষের মৃত্যু বান হিসেবে নিয়েছে এই মোদিরা। কারণ মহাপ্রলয় ঘটাতে হবে, আর মহাপ্রলয় ঘটাতে পারলেই তবে ওদের যে শাস্ত্রের কথা, সেই শাস্ত্রের কথা মিলে যাবে। ওরা প্রমাণ করতে পারবে, দেখো আমাদের পূর্বপুরুষরা এতকাল আগে থেকে ভবিষ্যতে কি হবে সেই সমস্ত পরিকল্পনা করে গেছে, এবং সেগুলো দেখে দাও যে কিভাবে মিলে যাচ্ছে। সুতরাং যে সমস্ত বন্ধুরা ব্রাহ্মণ্যবাদের এই মাইথোলজিক্যাল থটস গুলোকে শুধুমাত্র ধর্মের সঙ্গে, শুধুমাত্র প্রহেলিকার সঙ্গে যুক্ত করে ব্রাহ্মণ্যবাদকে ইগনোর করছেন, তারা রাজনৈতিকভাবে ব্রাহ্মণ্যবাদের কাছে হেরে বসে আছেন। বাবা সাহেব যে পথ দেখিয়ে গিয়েছিলেন যে ব্রাহ্মণ্যবাদকে পুঙ্খানুপুঙ্খ অনুশীলন করো, তার যে ভেতরের যে প্রহেলিকাগুলোকে উদ্ঘাটন করো, তবে তুমি ব্রাহ্মণ্যবাদকে রুখতে পারবে। এই জায়গাগুলো আমরা ধরতে পারছি না, যার জন্যে আজকে মোদির মতো একটি নিরক্ষর মূর্খ অপদার্থ, তাকে দিয়ে মোহন ভাগবতরা সারা ভারতবর্ষকে মহাপ্রলয়ে আহ্বান করছে। বুঝতে পারছি না ব্রাহ্মণ্যবাদীরা কি ভয়ঙ্কর পদ্ধতিতে আমাদের গোলাম বানিয়ে চলছে। ব্রাহ্মণ্যবাদকে প্রতিহত করতে গেলে, প্রতিরোধ করতে গেলে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এই কথাটি কিন্তু কেউ বলছে না। তুতু ম্যায় ম্যায়, তুমি 18টা সিট রাখো, আমার কাছে সংখ্যাগরিষ্ঠতা দাও, তোমাকে আমি পঞ্চায়েত ভোটে দ্বিতীয় শক্তি হিসাবে বানিয়ে রাখবো, আর অন্যান্যদের কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেব না। তুমিও চুরি করো, আমিও চুরি করি, আমাদের দলের চোররা মহাচোর হওয়ার জন্য তোমার দলে লাইন দেবে। অর্থাৎ ব্রাহ্মণ্যবাদ টিকে থাকবে, এবং ব্রাহ্মণ্যবাদ টিকে থাকলে এই দেশের মানুষ দুর্বল হবে, এবং ক্রমশ অসন্তোষের বাতাবরণ তৈরি হয়ে ভারতবর্ষ একটা বিশৃঙ্খল নৈরাজ্যের দেশে পরিণত হবে। এটাই ব্রাহ্মণ্যবাদের আসল মন্বন্তর এবং মহাপ্রলয়ের মিশন। মানুষের দেহ জলে ভাসতে দেখলে এরা উৎসাহিত হয়, মানুষের দেহ কুকুর, শৃগাল, হিংস্র পশুরা ছিঁড়ে খুঁড়ে খেলে এরা উৎসাহিত হয়ে ওঠে। হ্যাঁ, এইটাই আমাদের সুযোগ, এই সুযোগে আমাদের কলেবর বৃদ্ধি করতে হবে। বন্ধুরা, আপনারা এই মহাপ্রলয়ের যে কাল ওরা রচনা করেছে,
সেই ব্রাহ্মণ্যবাদী চক্রকে যদি পর্যুদস্ত করতে চান, তাহলে অশোকের নীতিকে অনুধাবন করুন। গৌতম বুদ্ধের বহুজন হিতায় বহুজন সুখায় নীতিকে আত্মস্থ করুন, হৃদয়ে জায়গা দিন। প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে শিখুন। মানুষের যে শক্তি, সেই শক্তিটাকে বৃদ্ধি করতে শিখুন। যখন মানবিক শক্তি, মানুষের শক্তি, মানুষের প্রজ্ঞা, মানুষের শিক্ষা একেবারে উন্নততর হবে, ঠিক সেই মুহূর্তে এই ব্রাহ্মণ্যবাদ আবার কচ্ছপের সুরের মতো তার খোলসের মধ্যে ঢুকে যেতে বাধ্য হবে। বহুবার পরাজিত করা হয়েছে ব্রাহ্মণ্যবাদকে। আমরা শিকড় শুদ্ধ এদের উৎপাটন করিনি জন্যে এরা মুখ বার করতে শুরু করে। সময় এসেছে, এখন কিন্তু ভারতবর্ষের মানুষ ব্রাহ্মণ্যবাদের সঙ্গে লড়াই করে পারছে না। মানুষকে অতিমারি আইনের মধ্যে দিয়ে গৃহবন্দী করে রেখেছে। আপনি বাইরে যখনই বেরোবেন তখন আপনাকে গ্রেপ্তার করা হবে। এই মুহূর্তে ভারতবর্ষকে আগলে রেখেছে একালের বোধিসত্ত্ব বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এবং তার সংবিধান, মানুষের সংবিধান, জীব জগতের বৈচিত্র্যের সংবিধান রক্ষা কবচ হয়ে আমাদের রক্ষা করছে। এইটাকে অনুধাবন করুন। কেন ব্রাহ্মণ্যবাদী শক্তি তাদের বিষ দাঁত এখনো ফোটাতে পারছে না, এখনো ভারতবর্ষকে ধ্বংস করে দিতে পারছে না? কারণ কালজয়ী বোধিসত্ত্ব তিনি বুঝতে পেরেছিলেন এমন নীতি এই ভারতবর্ষের জন্য দিতে হবে, যাতে ব্রাহ্মণ্যবাদ যখন বিষ দাঁত বের করে ছুটে আসবে, তখন এই রক্ষা কবচ সংবিধানই ভারতবর্ষের মানুষকে রক্ষা করবে এবং ব্রাহ্মণ্যবাদের বিষ দাঁত ভেঙে চুরমার করে দিতে পারবে। সুতরাং সাথী, এই করোনার কালে একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে আপনাদের সবাইকে কাতর অনুরোধ করছি, সমস্ত বিভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্ব রক্ষার জন্যে, ভারতবর্ষের সংবিধান রক্ষার জন্যে যার যেখানে যতটা শক্তি আছে সেই শক্তি নিয়ে একাত্ম হন। দেখবেন সেই শক্তি আমাদের সংবিধানের জোরেই আমরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একটা প্রবল প্রতিরোধ গড়ে তুলতে পারবো এবং ভারতবর্ষের প্রত্যেকটা জীব সত্তার জন্য যে মঙ্গল বার্তা লিখে দিয়েছেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তার সংবিধানের মধ্যে দিয়ে, তার পরিকল্পিত স্বপ্নের ভারতবর্ষকে পুনরায় স্থাপন করতে পারবো। আবার অশোকের মঙ্গলময় নীতি ভারতবর্ষকে আলোকিত করবে। প্রত্যেকটা জীব রাজশক্তি থেকে কল্যাণকর পরিষেবা পাবে। আসুন হাত ধরি সবাই এবং এই ভয়ঙ্কর ব্রাহ্মণ্যবাদী শক্তিকে, তাদের যে প্রলয় মিশন, বিভৎসতার মিশন, সেই বিভৎসতার মিশনটাকে ধ্বংস করে দিই। বন্ধুরা, সঙ্গে থাকুন। আমার প্রাণ ভরা ভালোবাসা, শ্রদ্ধা এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান।